নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আন্তরিক অভিনন্দন আমাকে এই গ্রুপে আজকে একটি ক্লাস করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ডাক্তার লাবণী আমিন, বিএইচএমসি ঢাকা, বিএসএস অনার্স, এমএসএস ইকোনমিক্স, আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, এবং আসলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আছি লেকচারার হিসেবে। আমার আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে অ্যাসিড গ্রুপ রেমেডি। গ্রুপ রেমেডি সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি, অনেকের ধারণাই আমাদের আছে, বিশেষ করে অ্যাসিড গ্রুপ সম্পর্কে। তো আমরা যদি সবগুলি রেমেডি একসাথে পড়ি, এখানে মেবি আজকে আমি যে রেমেডি গুলো আলোচনা করব সম্ভবত 35 থেকে 37টি রেমেডি আছে এখানে অ্যাসিড গ্রুপের। যদিও সব আমাদের লাগে না, আমরা সব অ্যাসিড গ্রুপের রেমেডি হয়তো আমরা ফলো করি না, কিন্তু কিছু কিছু রেমেডি কিন্তু আমাদের জন্য খুবই কমন, যেগুলি আমরা সচরাচর কিন্তু ব্যবহার করে থাকি। এবার আমি কিছু রেমেডি এখানে বলছি: অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হিপ্পুক অ্যাসিড, গ্যালিয়াম অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, নিউবিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, পিপিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, যার নাম হচ্ছে অ্যাসিড ফস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাকোনাইটাম অ্যাসিডাম, আর্সেনিটাম অ্যাসিডাম, ডিহাইড্রোক্লোরোল্যাকটিক অ্যাসিড। আসলে এগুলি এত বেশি আনকমন যে হয়তো আমি নিজেও এই অ্যাসিড গুলি পড়ি নেই। বুটিলাম অ্যাসিড, সিট্রিক অ্যাসিড, তারপরে অসমিক অ্যাসিড, রেটনিক অ্যাসিড, স্পেরোটিক অ্যাসিড, তারপরে সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি ইউরিক অ্যাসিড। আমি আগেগুলি পড়লাম না, স্কিপ করে গেলাম, সময় স্বল্পতা। দেখা যায় এই অ্যাসিড গুলো কিন্তু আমরা সচরাচর কিন্তু ব্যবহার করে থাকি। এগুলো কমন অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড, তারপরে ফসফরিক অ্যাসিড, পিট্রিক অ্যাসিড। এই অ্যাসিড গুলি কিন্তু আমরা সবসময়ই বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। এখন আমরা যদি সবগুলি অ্যাসিডের চরিত্র একসাথে যদি করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় মন্দ হয় না, আমরা এসিড সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তো যাই হোক, ফার্স্টে আমি যেটা বলতেছি একটি সংজ্ঞা। অ্যাসিড কি আমরা সবাই জানি, তারপরেও আমার এই সংজ্ঞাটা তুলে ধরার একটা কারণ আছে। অ্যাসিড একটি রাসায়নিক পদার্থ যার অর্থ হলো টক। টক ও স্বাদযুক্ত সবকিছুর মাঝেই অ্যাসিড থাকে, যেমন তেঁতুল, লেবু ইত্যাদি সবকিছুর মধ্যে কিন্তু জৈব অ্যাসিড থাকে। এসব অ্যাসিড খুব অল্প পরিমাণে থাকে বলেই আমাদের কোনো ক্ষতি হয় না, আমরা ক্ষতিগ্রস্ত হই না। কিন্তু যদি এগুলো বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তবে পরীক্ষাগারে ব্যবহৃত অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি কিন্তু অত্যন্ত তীব্র এবং ঝাঁঝাকর। আমরা যখন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা অ্যাসিডের বেশ কিছু বৈশিষ্ট্য জানতাম। যেমন অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আমি এখানে তুলে ধরছি। অ্যাসিড টক স্বাদযুক্ত থাকবে, অ্যাসিড দুর্গন্ধযুক্ত, ঘন অ্যাসিড অত্যন্ত বিপজ্জনক হয়, যা মানুষের ত্বকের জন্য ক্ষতিকারক হয়। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, এটা তীব্র ঝাঁঝালো এবং জ্বালা পোড়া সৃষ্টি করে। আমরা যে অ্যাসিড গুলো ব্যবহার করি, অর্থাৎ এই যে নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পিপ্রিক অ্যাসিড, যে অ্যাসিড আমি বললাম, এগুলোর মধ্যেও কিন্তু ঠিক এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বিদ্যমান। আমি একে একে যদি আজকের প্রেজেন্টেশনটা দিই তাহলে কিন্তু আমার প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু উঠে আসবে। তা আমরা আবার বলি বৈশিষ্ট্যগুলো: অ্যাসিড টক স্বাদযুক্ত, দুর্গন্ধযুক্ত, তীব্র অ্যাসিড অত্যন্ত বিপজ্জনক হয়, যা মানুষের ত্বকের জন্য ক্ষতিকারক হয়। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তীব্র ঝাঁঝালো এবং জ্বালা পোড়া সৃষ্টি করে। তো আমরা আসলে খেয়াল করি প্রত্যেকটা অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে এবার আমি আলোচনা করছি। যে অ্যাসিড গুলি আমি বলেছি তারা সবাই শীতকাতর, অর্থাৎ চিলি এবং এটা ডাবল প্লাস, এবং প্রত্যেকেই সেন্সিটিভ টু কোল্ড, অর্থাৎ ঠান্ডার প্রতি তারা প্রচুর সেন্সিটিভ। বিশেষ করে ড্রাফট, যেটা কোল্ড ইন জেনারেল আমরা বলি, এয়ার ড্রাফট, বাইরের খোলা বাতাস, হালকা আর্দ্র বাতাসে এই ধরনের রোগীরা প্রচুর সেন্সিটিভ থাকে। তার মধ্যে শুধু এক্সেপশনটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড, অর্থাৎ ফ্লোরিক অ্যাসিড ব্যতীত এই যে বাকি অ্যাসিড গুলা আমি বলেছি তারা সবাই খুবই সেন্সিটিভ এবং খুবই শীতকাতর।
আর অ্যাসিড গ্রুপের প্রত্যেকটি রেমেডি হচ্ছে হ্যামোরেজ টেন্ডেন্সি। হোয়াট ইজ হ্যামোরেজ টেন্ডেন্সি? হ্যামোরেজ টেন্ডেন্সি হচ্ছে তাদের সব জায়গা থেকে একটা মানে রক্ত প্রবণতার একটা রক্ত প্রবাহের একটা প্রবণতা থাকে। যেমন তার নাক দিয়ে ব্লিডিং হতে পারে প্রচুর পরিমাণে, বা তার অশ্বের প্রচুর পরিমাণ ব্লিডিং হতে পারে, তার মেনস্ট্রুয়েশনের কোনো প্রবলেম থাকলে সেখানে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। অর্থাৎ ব্লিডিং টেন্ডেন্সি যুক্ত যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে বা যদি আমরা দেখি যে হ্যাঁ তার মধ্যে ব্লিডিং প্রচুর পরিমাণে হচ্ছে, তাহলে আমরা তাকে অবশ্যই অ্যাসিড গ্রুপের মধ্যে তুলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম কি অ্যাসিড দিব? অ্যাসিড গ্রুপ তো অনেকগুলি করলাম, প্রায় 37টা বা 35টা অ্যাসিড। আমরা কি 35টা অ্যাসিড দিব না? আমাদের তো অবশ্যই লক্ষণ আছে, সেই লক্ষণ অনুযায়ী কিন্তু আমরা দিব। কিন্তু যে লক্ষণগুলো সাধারণত প্রত্যেকটা মেডিসিনের মধ্যে আছে, আমি এখন সেগুলো শুধু তুলে ধরছি। অর্থাৎ কমন ক্যারেক্টার, উইকনেস, ব্লাস্টিং, অ্যাসিড গ্রুপের প্রত্যেকটি রেমেডি প্রচুর উইকনেস, এত পরিমাণে এরা দুর্বল। এদের শুধু শারীরিক দুর্বলতা নয়, এরা প্রচুর মানসিক দুর্বলতার মতো থাকে এদের মধ্যে। এরা কথা বলতে পারে না, চলতে পারে না, এদের মধ্যে মনে হয় যে একটা ক্লান্তি, অবসান্ন, কেমন যেন একটা অস্থিরতা এদের মধ্যে একটা ভাব থাকে। এত পরিমাণ উইকনেস থাকে এই অ্যাসিড রেমেডির মধ্যে। বার্নিং সেন্সেশন ডিউ টু ইরিটেশন অফ নার্ভ। দেখা যায় যে অ্যাসিড গ্রুপ রেমেডির পেশেন্টরা এসে আমাদেরকে কমপ্লেন করে যে তাদের খুব বার্নিং হচ্ছে, এবং বিশেষ করে নার্ভ ইরিটেশনের কারণে নার্ভটা ইরিটেশন হয়, এবং এই কারণে তাদের একটা বার্নিং সেন্সেশন, তাদের একটা বার্নিং, একটা জ্বালাপোড়া একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করে। অনুভূতি কিন্তু এখানে আসলে একটা বিরাট ব্যাপার। আমরা অনেক সময় এই অনুভূতিটা বুঝতে পারি না, এবং এই অনুভূতির জন্যই কিন্তু আমরা ব্যথার বিষয়গুলা কিন্তু আমরা অনেক সময় পেশেন্টকে জিজ্ঞাসা করি যে এটা আপনার যে পেইন হচ্ছে যে কোনো জায়গায়, এই পেইন গুলো আসলে কেমন পেইন? পেইনটা কি একই পেইন, এটা কি বোরিং পেইন, ক্রকিং পেইন, ব্রাস্টিং পেইন, ক্র্যাম্পিং পেইন, ক্র্যাকিং পেইন, কাটিং পেইন, অসংখ্য, মানে এত পরিমাণের এই মানে পেইনের ফিলিংস গুলি আছে। আমরা যদি এই ফিলিংস গুলি যদি একটু বুঝি, আমরা পেশেন্টকে ফিলিংস এর ব্যাপারটা যদি জিজ্ঞাসা করি, তাহলে কিন্তু আমরা একটা রোগীকে কিন্তু অনেকটা কাছে যেতে পারি। এবং আমি বেয়াদবি মাফ করবেন, আমি এখানে নিতান্তই আপনাদের অনেক জুনিয়র একজন ডাক্তার, আজকে একটু ক্লাসটা সুযোগ পাচ্ছি, কিন্তু আমি যতটুকু জানি আমাদের সিনিয়র অনেক ডাক্তাররাই বলেন যে পেশেন্টকে লিডিং পোর্শন করা যায় না। এই কথাটা আমি অনেক ডাক্তারের মুখে শুনেছি, কিন্তু আমি মনে করি আমার অর্থে, এটা আবারও বলছি, এটা একান্তে আমার ব্যক্তিগত মতামত, আপনাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মতামতে আমি মনে করি যে এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমি যদি ক্ষেত্র বিশেষে, সকল ক্ষেত্রে না, ক্ষেত্র বিশেষে যদি আমি পেশেন্টকে যদি লিডিং পোর্শন না করি, তাহলে কিন্তু কখনোই আমি পেশেন্টের কাছ থেকে তার সঠিক তথ্যটা আমি পাবো। যেমন ব্যথার ধরনের বুঝেন, আপনি যদি একটা পেশেন্ট আপনার চেম্বারে আসলো, সে বলল তার মাথা ব্যথা। এখন আপনি যদি বলেন আপনার মাথা ব্যথার ধরনটা কেন, পেশেন্ট ফার্স্ট কথাতে আপনার মুখে থেকে একটু তাকিয়ে থাকবে, কারণ সে বুঝাতেই পারবে না তার ধরনটা। জাস্ট এই সময় যদি আমি একটা পেশেন্টকে বলি যে আচ্ছা ধরে নেন আপনার মাথার যে ব্যথাটা করছে, এটা কেমন ব্যথা করছে, এটা কি হাতুড়ি পেটানোর মতো ব্যথা, নাকি বললাম যে তীর ছুড়ে দিলে যে একটা ব্যথা সেরকম ব্যথা, নাকি মাটি গর্ত করে যে বোরিং পেইন অর্থাৎ ছিদ্র করার মতো ব্যথা, নাকি থেতলানো ব্যথা, নাকি কেটে ফেলার মতো ব্যথা, নাকি টেনে ধরার মতো ব্যথা, নাকি চিমটি কাটার মতো ব্যথা, কেমন ব্যথা? তখন কিন্তু পেশেন্ট আপনাকে বলবে যে হ্যাঁ আমার তো এই মাথা ব্যথাটা এমন ব্যথা ম্যাডাম কি বলবো, মনে আমাকে কেটে ফেলছে। অথচ আমি যদি এই পেশেন্টটা না দিতাম, তাহলে কিন্তু অনেক পেশেন্টরা বুঝতেই পারতো না যে আমি ব্যথার ধরনটা কি বলছি বা কি বোঝাতে চাচ্ছি। ঠিক এরকম ভাবে আমাদের অনেক টেস্ট টেকিং আছে যেগুলোর ভিতরে কিন্তু আমরা টুকটাক কিছু প্রশ্ন এড়িয়ে যাই। যেমন আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি, আমি এ পর্যন্ত যতগুলো পেশেন্টকে জিজ্ঞাসা করেছি যে আপনার ফ্যামিলিতে বড় ধরনের কারো কোনো অসুখ বিসুখ আছে, আপনার বাবা আপনার দাদায়, পেশেন্টেরা ছোট্ট একটি বাক্যে বলেছে না, আমার ফ্যামিলিতে বড় ধরনের কোনো রোগ নেই। ওকে ফাইন, এটুকু বলে যদি আমি চুপ থাকতাম যে উনি তো বলছে ওনার ফ্যামিলিতে বড় ধরনের কোনো রোগ নেই, তার মানে ফার্স্ট হিস্টরি নাথিং পার্টিকুলার, এখানে ফার্স্ট কোনো হিস্টরি নেই, তাহলে কিন্তু আমি মায়ের জন্য ধরতে পারতাম না যে আসলে পেশেন্টের মায়ের জন্যটা কি। এখন যদি আমি এই কথাটা পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনার বাবা কি বেঁচে আছে, না ম্যাডাম আমার বাবা আজকে এত বছর হলো
মৃত্যুবরণ করেছেন। কি হয়েছিল? ওনারা এমন স্ট্রোক করেছিলেন, কিংবা কি হয়েছিল, ওনার অ্যাজমার সমস্যা ছিল, বা কি হয়েছিল, ওনার যক্ষা হয়েছিল। তাহলে এবার বলুন তো, স্ট্রোক করা কি কোনো রোগ না? যক্ষাটা কি কোনো রোগের মধ্যে পড়ে না? তার অ্যাজমা এটা কি কোনো রোগের মধ্যে পড়ে না? তখন কিন্তু পেশেন্ট বলে যে, ও আচ্ছা 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 আচ্ছা, আপনি তো ঠিক বলেছেন ম্যাডাম, আমি তো বুঝতে পারিনি, আমি তো ভাবলাম আমি আপনার কাছে মাথা ব্যথা নিয়ে এসেছি, এখন মাথা ব্যথার কোনো রোগ আমার ফ্যামিলিতে আছে কিনা, বোধহয় আপনি এই কোশ্চেনটা করছেন। এটা অনেস্টলি বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যতগুলি পেশেন্টকে পেয়েছি তারা সবাই কিন্তু একই ধারণা দিয়ে কথা বলেছে। সো এখানে কিন্তু আমাদের একটু লিডিং লাগবে। তবে যখন পেশেন্ট আমাদেরকে তথ্য দিবে, সে জায়গাতে অবশ্যই আমরা চুপচাপ থাকবো, থেকে সেখানে আমরা গ্যাপ করে তারপরে আমরা তাকে কোশ্চেন করবো একটু জায়গা রেখে। যাই হোক, এটা হয়তো আমি চলে যাচ্ছি। তো এই যে এটা আসলে জাস্ট সেন্সেশন থেকে, হ্যাঁ, একটা অনুভূতি প্রত্যেকটা মানে এই অ্যাসিড গ্রুপ পেশেন্টের ভিতরে এই অনুভূতিটা থাকে। আরেকটা কি বিষয়, সেটা হচ্ছে ওভার সেন্সিটিভ টু এক্সটার্নাল ইমপ্রেশন। দেখা গেছে যে তার এক্সটার্নাল যে ইমপ্রেশন গুলি আছে, এখানে তার ভিতরে প্রচন্ড ওভার সেন্সিটিভ থাকে। যেমন তার স্কিনটা খুব সেন্সিটিভ। দেখা গেল যে তার দাঁত বা সরি নোখ, স্কিন, যে কোনো মানে ইয়াটা আছে, তার এক্সটার্নাল যে বডি পার্ট গুলি, এগুলোর প্রতি তার প্রচন্ড একটা সেন্সিটিভনেস কাজ করে, এবং সে কিন্তু প্রচন্ড ওভার সেন্সিটিভ। এটা কিন্তু সবগুলো রেমেডি কিন্তু আমি একসাথে বলছি, আমি আরো বলছি আমার আজকে আলোচনা গ্রুপ রেমেডি, এবং সেটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। এখানে আমি একসাথে 37টা অ্যাসিড গ্রুপ নিয়ে আমি আলোচনা করছি। আর ইতিমধ্যে আমি 2টা মেডিসিন আমি একটুভাবে আলোচনা করবো, সেটা আমার স্লাইডে পরে আমি দেখাচ্ছি। তারপর যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন, আলসারেশন এন্ড সেপ্টিসেমিয়া। অর্থাৎ গ্রুপ রেমেডির যেগুলো অ্যাসিড গ্রুপ রেমেডির প্রত্যেকটি রেমেডির ভিতরে ডিস্ট্রাকশন থাকবে, অর্থাৎ ধ্বংসাত্মক। কি থাকবে? তাদের দাঁত হয়ে যাবে, তাদের নখ ভেঙে যাবে, তাদের চুল উঠে যাবে, দেখা যাচ্ছে যে তাদের মুখের কাছে ক্ষত থাকছে। অর্থাৎ আমরা জানি যে এটা সম্পূর্ণ সিক্রিটিক মায়াজক, এবং যার কারণে কিন্তু তাদের প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন একটা বিষয় থাকবে। আলসারেশন আমরা জানি, ঘা হয়ে যাওয়া, ক্ষত হয়ে যাওয়া, পাসফরমেশন করা, রেডনেস হওয়া, এবং ইরিটেশন হওয়া, এইগুলো প্রত্যেকটা বিষয় থাকবে এই অ্যাসিড জাতীয় অ্যাসিড গ্রুপের মধ্যে। এবং আরেকটা আছে সেপ্টিসেমিয়াও কিন্তু থাকবে এই অ্যাসিড গ্রুপ রেমেডির মধ্যে। নাইট অ্যাগ্রাভেশন, অ্যাসিড গ্রুপ রেমেডির যত পেশেন্টে আসুক, আপনাকে একটি কথাই বলবে, আমার রাতে হয়, যে কোনো কিছু, তার ঘুম রাতে হচ্ছে না, তার ব্যথা রাতে পাচ্ছে, তার পিরিয়ড তার রাতে পাচ্ছে, তার মাথা ব্যথা রাতে হচ্ছে, সে রেস্টলেসনেস রাতে তার বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি কমপ্লেনের মধ্যে থাকবে তার নাইট অ্যাগ্রাভেশন। তাহলে সে বেটার ফিল করে কিসে? সে বেটার ফিল করে হাঁটায় এবং রেস্ট। দেখেন, অ্যামোরেশিয়া, মোশন এন্ড রেস্ট। অর্থাৎ সে যদি একটু আরাম করে বা একটু হাঁটাচলা করে, তাহলে সে বেটার ফিল করে। এইবার আসি আমি হট। এখানে আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটি রেমেডি চিনি, কিন্তু শুধুমাত্র 3টা মেডিসিন হচ্ছে হট: ফ্লোরিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড এন্ড পিলগ্রিক অ্যাসিড। এই 3টি রেমেডি হট, আর বাকি সবগুলি হচ্ছে শীতকালে রেমেডি, এই গ্রুপ রেমেডির। এটা মায়াজাম আমি বলেই ফেলেছি, সিফিলিটিক টেন্ডেন্সি মায়াজাম, কারণ ধ্বংসাত্মক আছে, এবং আমরা দেখেছি যে এটা আলসারেটিভ হয়, তাই এটা সিফিলিটিক মায়াজাম। অর্থাৎ গ্রুপ রেমেডির প্রত্যেকটি রেমেডি সিফিলিটিক মায়াজাম। এইবার আসেন কনস্টিটিউশন। আগে হচ্ছে দর্শনবাড়ি, তারপর হচ্ছে ভূমিচারী। এই অ্যাসিড গ্রুপ রেমেডির পেশেন্টেরা কেমন হবে? এরা দেখতে সাধারণত লিন, থিন, টিউবারকুলার কনস্টিটিউশন, উইথ স্ট্রং শোল্ডার এন্ড প্রিমেচুর ওল্ড লো। অর্থাৎ তারা কিন্তু শুকনা, উঁচা লম্বা শুকনা থাকবে, এবং টিউবারকুলার ডায়াগনোসিস আমরা জানি তার স্কোপুলার ডোজ থাকবে, শুকনা থাকবে, একটু দেখে যে মনে হবে জীর্ণতা ভাব, এবং সালফার রোগীদের মতো একটু তারা কুলকুজু করে হাঁটবে। আবার লাইকোপোডিয়াম রোগীদের মতো একটুখানি তাদের চেহারা একটু বৃদ্ধ বয়স হলে যেরকম একটু ওল্ড লোক আমরা যেটাকে বলি, বৃদ্ধ বয়সে যে চেহারাটা, এরকম একটা চেহারা তাদের মধ্যে থাকবে। এটি সব কয়টা অ্যাসিড গ্রুপ হলে আমরা বুঝতে পারবো। যদি এই টাইপ কোনো পেশেন্ট আমাদের মধ্যে আসে, তাহলে কিন্তু আমরা ধরে নিব সে অ্যাসিড গ্রুপ মতো হলেও
করতে পারে। এবার আমি আসি মাইন্ড। এটা খুবই মজার একটা বিষয় যে আমরা আজকে একসাথে 37টা অ্যাসিড গ্রুপের মাইন্ড কিন্তু আমরা জেনে ফেলছি। তো মাইন্ড কি হবে? অ্যাসিড গ্রুপের মাইন্ড হচ্ছে এটা কোর মেমোরি, লেক অফ কনস্ট্রাকশন এন্ড ডিস্ট্রাকশন অফ অল থিঙ্কিং পাওয়ার। দেখা যাচ্ছে যে তার মেমোরি অনেক বেশি কোর, এত বেশি দুর্বল, ও কি বলছে নিজেও জানে না, কথা বলতে বলতে সে খেয়ে হারিয়ে ফেলছে। এবং দেখা যায় আমরা তো জানি এই যে ফ্লোরিক অ্যাসিড বা পিট্রিক অ্যাসিড, এই পেশেন্ট গুলির ভিতরে এত বেশি তাদের মধ্যে দুর্বলতা কাজ করে যে মনে হয় যে ওরা মনে হয় ওদের যদি কেউ একটু খাইয়ে দিত ওরা মনে বেটার ফিল করতো। হ্যাঁ, এবং পেশেন্টের ধরনটাও কেমন থাকে যে তারা একদম মানে আলসে টাইপের, একটু লেজিনেস এটা তাদের মধ্যে একটা ভাব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তারা যে কোনো ধরনের চিন্তা শক্তি, একটা টেনশন করবে তারা চিন্তা করতে পারবে না, কিছু নিয়ে একটা ভাববে। যেরকম নার্সভূমিতে একটা পেশেন্ট, নার্সভূমি একটা পেশেন্ট কি, সে কিন্তু অনেক ভাবতে পারে, তার কিন্তু ভাবনা চিন্তা কিন্তু অনেক, সে সারা রাত ধরে ভাবছে, সারা রাত জাগছে, সে প্ল্যানিং করছে, সে মানে সে কি আউটলুক দিবে, তার ওয়ার্কিংকে কিভাবে সে থ্রো করবে, এগুলো নিয়ে কিন্তু সে প্রতিনিয়ত ভাবছে। এবং ভাবছে কারণে কিন্তু সে একটা টার্গেট নিয়ে এগিয়ে যায় যে আমাকে এই টার্গেটটা ফিল আপ করতে হবে। বাট এই অ্যাসিড গ্রুপ প্রেমিক পেশেন্টের মধ্যে কিন্তু সেই টার্গেট থাকে না, কারণ তাদের ভাবনা চিন্তা শক্তি সবকিছুই যেন মানে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, কোন প্রকার মানসিক পরিশ্রম, একটা কায়িক পরিশ্রম করা, বা একটু রাত্রি জাগরণ করা, বা একটু সামান্য একটু ঠান্ডা লাগলে খুঁজে তার অসুস্থ হয়ে যায়। তাদের যে একটা থিঙ্কিং পাওয়ার, এটা খুব বেশি এরা লস্ট হয়ে যায় আর কি। খিটখিটে একটা মেজাজ, খিটখিটে একটা মেজাজ, এটার কারণ কি? কারণ ওই যে তাদের যে একটা মেমোরিটা ডাল, তারা তো সবসময় তাদের স্বপ্ন, তাদের চিন্তা চেতনা, তাদের যে একটা ধারণা, এইগুলো কিন্তু তারা কখনো বাস্তবায়ন করতে পারে না, কারণ তারা শারীরিক এবং মানসিক দিক থেকে দুর্বল হয়। এবং এই কারণে তাদের এই যে একটা না পাওয়ার যে একটা মানে টেন্ডেন্সি তাদের ভিতরে থাকে, যার কারণে কিন্তু তারা ইরিটেবল হয়ে যায়, সবসময় একটা খিটখিটে মেজাজ থাকে। হ্যাঁ, কিন্তু এই খিটখিটে মেজাজটা কিন্তু কারো কিছু বহিঃপ্রকাশ করতে পারে না। এমন না যে কারোর সাথে আসছে সে তার সাথে সেটা রাগ করছে বা ছুঁড়ে ফেলছে, এরকম না। এই ইরিটেবল মেজাজটা তার ভিতরে ভিতরেই থাকে, আর এই কারণে কিন্তু সে তার থিঙ্কিং পাওয়ারটা কিন্তু একদম কমে যায়। ওভার সেন্সিটিভ, প্রচুর সেন্সিটিভ, তারা গন্ধের প্রতি বলেন, তারা শব্দের প্রতি বলেন, এবং মানে প্রত্যেকটা ইন্দ্রিয় কাজের প্রতি কিন্তু তারা খুব সেন্সিটিভ। এবং দেখা যাচ্ছে যে এই অ্যাসিড পেশেন্টদের এমনও হয় যে যদি রাতে ঘুমাচ্ছে ওয়াইফের সাথে, হাজবেন্ডের সাথে, দেখবে কোনো কারণে তাকে টাচ করলো শরীরে, সে কিন্তু একদম মানে ওখানে একদম মানে মুক্তি ধারণ করবে, এমন একটা অবস্থা। মানে এত পরিমাণ তারা তাদের খুব বেশি ওভার সেন্সিটিভ থাকে প্রত্যেকটা বিষয়ে। এটা মানে দৈহিক এবং মানসিক দুইটি। এবং রোগের ক্ষেত্রেও একটা ক্ষত হচ্ছে, তার জাস্ট একটা ক্ষত, সেই জায়গায় কিন্তু তার সেন্সিটিভ হচ্ছে, মানে সে হাত দিতে পারবে না, সেখানে স্পর্শ করতে পারছে না, এরকম একটা মানে টেন্ডেন্সি থাকে। সিফিলিটি কোয়ালিটিস লাইক, অর্থাৎ এটা হচ্ছে যে একদম ধ্বংসাত্মক, যেটি হোক, যেটা আমি বললাম যে তাদের দাঁত ভেঙে যাওয়া, চুল উঠে, প্রচুর পরিমাণে চুল উঠছে, তাদের নখ ভেঙে যাচ্ছে, দেখা যাচ্ছে চামড়া থেকে উঠে উঠে পড়ছে। তারপরে ওদের কাণ্ডকলাপ সবগুলো সিকিউরিটি, এটা শুধুমাত্র যে তাদের মানে দেহটা সিকিউরিটি টেন্ডেন্সি তা কিন্তু না, এদের মাইন্ডও সিকিউরিটি টেন্ডেন্সি। কারণ তারা দেখা যাবে যে আত্মহত্যা প্রবণতার মধ্যে কিন্তু আছে অ্যাসিড পিরামিডের মধ্যে, কারণ তারা ধ্বংসাত্মক চায়, যে কোনো কাজে তারা ধ্বংস করতে তারা প্রস্তুত, যে আমি এটা পাবো, ডো অর ডাই, হয় পাবো না হয় মরে যাবে, মানে এরকম একটা ব্যাপার তাদের মধ্যে থাকে। হেটফুল, ঘৃণা করে, তাকে ঘৃণা করে, বেশিরভাগই হয় তাদের নিজের পরিবারের লোকজন। দেখা যাচ্ছে যে অ্যাসিড গ্রুপের যাদের নিজের পরিবারের লোকজন থাকে, এদেরকে সহজে সে বিশ্বাস করতে পারে না। এবং তার ফ্যামিলি যে তার সন্তানকে তার ওয়াইফের কাছে দিয়ে রাখছে, বা তার সন্তানকে তার বাবা মার কাছে দিয়ে রাখছে, এখানেও তার ভিতরে একটা মানে সন্দেহপ্রবণ একটা, যে আমি আমার বেবিটাকে দিয়ে রাখছি, আদৌ কি আমার বেবিটা মানে নিরাপদ, বা আদৌ কি সে সঠিকভাবে তার কাজগুলোকে সম্পন্ন করছে কিনা,
মানে এই যে একটা সন্দেহ থাকে, এই একটা মেন্টালিটি তাদের থাকে, এবং এর যে রেজাল্ট কি হয়, সে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে সবাই হেল্প করে একটু মানে মানে ঘৃণার দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে না, সে তার ফ্যামিলির জন্য সে পারফেক্ট, হ্যাঁ, অন্য কেউ না। সহজে মুখ্যত হচ্ছে কি বিশ্বাসটা, এই বিশ্বাসটা তাদের ভিতরে খুব কম থাকে, হ্যাঁ। ভিনডেক্টিভ অর্থাৎ প্রতিহিংসা করায়, এই সিক্রেট রেমেডির মধ্যে কিন্তু প্রচুর প্রতিহিংসা করায় না। সে যদি কোনো কিছু না পায়, সে চুপ করে থাকবে, বুঝে থাকবে, ঘুম ধরে থাকবে। সিকিউরিটি টেন্ডেন্সির মায়ের টেন্ডেন্সির পেশেন্টদেরকে আমরা কি জানি, তারা কিন্তু পরিকল্পনা করে, হ্যাঁ। আবার ওদের থিঙ্কিং পাওয়ার ওদের কিন্তু লস, মানে পরিকল্পনাটা হেরে যায়, পরিকল্পনার চেষ্টা করে, করতে পারে না, তখন তারা চুপ করে থাকে, একদম ঘুমোট বেঁধে থাকে। একবার দেখা যায় যে যেমন সাইকোটিকটা কি, সাইকোটিকটা হচ্ছে যে সে কথা বলছে, বলতে 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 সে প্ল্যানিং করছে, একদম সে মার্ডার করে ফেলছে। কিন্তু সিকিউরিটি হচ্ছে প্ল্যানিং করে না, ওর কোনো প্ল্যানিং নাই, কারণ ওর যে থিঙ্কিং পাওয়ার একটু লস, সে কিন্তু ডিরেক্ট তাকে খুন করে ফেলছে, হ্যাঁ, মানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মানে এরকম একটা মানে প্রতিহিংসা পরায়ণ তার মধ্যে কাজ করে। এবং একবার যদি মানে কেউ তাকে আঘাত করে বা বিশ্বাস অমর্যাদা করে, সে কিন্তু সহজে সেটা ভুলে না। যেটা আমরা ন্যাচারাল নিউরো পেশেন্টের মধ্যে দেখি, কিন্তু ন্যাচারাল নিউরো পেশেন্টের ভিতরে কি, ন্যাচারাল কিন্তু 1 to 1 লাভস, হ্যাঁ। এরা হচ্ছে কি সহজে ভালোবাসবে না কাউকে, কিন্তু যদি কাউকে ভালোবেসে ফেলে এবং সেই ভালোবাসার মানুষের কাছ থেকে যদি সে কখনো আঘাত পায়, তাহলে কিন্তু তাকে মারতেও শিখে, এবং এদের হচ্ছে কি একটি অসম ভালোবাসা। যেমন ন্যাচারাল পেশেন্টেরা কি করে, তারা হচ্ছে যে তাদের এই বোন, চাচি, মামি, খালা বা কাজের লোক, এই ধরনের মানুষদের সাথে তারা ভালোবাসা জড়ায় যায়। আবার এদিকে অ্যাসিড গ্রুপের প্রত্যেকটা পেশেন্টের কিন্তু সেক্সুয়াল আর্টস থাকে প্রচুর পরিমাণে, এবং এদের এত পরিমাণে সেক্সুয়াল আর্টস থাকে যে তারা কিন্তু কখনো মানে পাশ দিয়ে একদম যাচ্ছে, হোক সে তার মেয়ের বয়সী বা হোক সে তার মায়ের বয়সী বা ছোট বোনের বয়সী, সে কিন্তু তাকে নিয়ে ভাবে, চিন্তা করে যে আমি যদি একে পাইতাম, আমি যদি মানে ওর সাথে একটু সেক্সুয়াল লাইফ লিড করতে পারতাম, মানে এরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা চিন্তা তাদের মধ্যে। আর ব্যাকগ্রাউন্ড কিন্তু করেই বসে, বাট এদের কিন্তু চিন্তাধারাটা থাকে। এটা হচ্ছে এদের একটা পার্থক্য। ডিস্ট্রাকটিভ কোয়ালিটিস, আমি বলেছি যে ধ্বংসাত্মক থাকে যে কোনো কাজে। সেলফ ইগোজম এন্ড অ্যাটেনশন ট্রায়াল প্লেস আ সেন্ট্রাল ইম্পোর্ট, অর্থাৎ দেখা যাচ্ছে যে তাদের ইগোজম মানে ইগোটা অনেক বেশি, এবং নিজের যে একটা আত্ম অহংকার, এটা খুব বেশি অ্যাসিড গ্রুপ পেশেন্টের মধ্যে। এবং তারা কি করে, সবসময় একটু মানে আনন্দ বা একটু জাঁকজমকপূর্ণতা, এগুলাকে অনেক বেশি প্রাধান্য দেয়, এবং এগুলাকে অনেক বেশি অ্যাট্রাকশন করে, মানে ভালো লাগে এই বিষয়গুলো, হই হুল্লোড় করা। কিন্তু সেটা কিভাবে, নিজেকে সেভ রেখে। কারণ ওই যে ওর বিপদে দেখা গেল যে একই সাথে হয়তো 10 জন মানুষ বসে আছে, কোনো কারণে আপনি হয়তো এসিড গ্রুপের একজন পেশেন্টকে সালাম দিলেন না, হয়তো 8 জনকে দিলেন, ওনাকে দিলেন না। এটা কিন্তু ও ভিতরে ভিতরে একটু মানে একটু আত্মহংকারী রাখবে যে আমি ওইখানে গেলাম, আমাকে তো ভালো করে সালাম দিল না, বা আমার সাথে তো ভালো করে কথা বললো না। এই যে একটা ভিতরে ভিতরে নিজেকে ইম্পর্টেন্ট মনে করা, হ্যাঁ, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই অ্যাসিড পেশেন্টের মধ্যে কিন্তু থাকে। তারপর যেটা হচ্ছে ডিপ্রেশন, লিস্টনেস এন্ড রিজেকশন। দেখা যাচ্ছে যে ওরা খুব ডিপ্রেশনের মধ্যে, যে কোনো কিছু, কারণ ওই যে হতাশা, কারণ তাদের তো থিঙ্কিং পাওয়ারটা খুব কম, মানে লেজি একদম, এবং পোর মেমোরি, যার কারণে কিন্তু তারা সবকিছুর ব্যাপারে খুব ডিপ্রেশনের মধ্যে থাকে। এবং আরেকটা হচ্ছে কি, তারা লিস্টলেস, মানে দেখা যাচ্ছে যে কোনো লাইনে দাঁড়ানো, হ্যাঁ, লাইনে দাঁড়ানো বা একটা নিয়মতান্ত্রিক ভাবে চলা, অর্থাৎ ডিসিপ্লিন যেটাকে বলা হয়, এই ডিসিপ্লিনটা কিন্তু এই অ্যাসিড গ্রুপের পেশেন্টদের মধ্যে কিন্তু নাই। মানে এটা করতে পারে, যেমন আমরা নার্স ভূমিকের পেশেন্টের মধ্যে আমরা জানি যে নার্স ভূমিকের পেশেন্টেরা কি করে, ওরা কিন্তু লাইনের দ্বারা কিন্তু কোনো কিছু কিনতে পারে না। কিন্তু নার্স ভূমিকার অ্যাসিড গ্রুপের মধ্যে পার্থক্যটা কি, নার্স ভূমিকার পেশেন্টেরা হয়তো লাইনে দাঁড়াতে পারে না, কিন্তু তারা কিন্তু ফন্দি করে যে আমি যদি 5টা টাকা দিয়ে একটু যদি আগে লাইনে দাঁড়াইতে পারতাম, তাহলে তো আমি টিকিটটা কেটে ফেলতে পারতাম। এবং এনি হাউ সে লোকজন দিয়ে হোক বা অসৎ উপায় অবলম্বনে হোক, এটা মিষ্টি কথা দিয়ে হোক, পটায়ে হোক, যেভাবে হোক সে কিন্তু কাজটা করবে। কিন্তু অপরদিকে অ্যাসিড গ্রুপ কিন্তু আবার তা না, অ্যাসিড গ্রুপ লাইনও দাঁড়াবে না, মানে সে করবেই না কাজটা। তার ভিতরে যে একটা
সেকেন্ড টাইম যে একটা টেন্ডেন্সি থাকবে যে না আমি এনিহাও একটু অসততা অবলম্বন করে বই বা যেভাবে হোক আমি এটা করবো, এটা আবার এই অ্যাসিড পেশেন্টের মধ্যে থাকে না, কারণ তাদের ভিতরে ওই ধৈর্যটাই নাই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত লাইনে একটা কাজ করবো, দেখবো যে অ্যাসিড পেশেন্টদের লাইনে দাঁড়ায় কাজ করা, সিস্টেমে কাজ করা সোটা এরা সহজে করে না। সবার ক্ষেত্রে যে হবে বিষয়টা কিন্তু এরকম না, অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে সাধারণত এই লক্ষণগুলো দেখা যায়। তাহলে এটা গেল আমার ওভারঅল অ্যাসিডের যে জেনারেল প্রেজেন্টেশনটা সেটা। এখন আমি ফ্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই দুইটা অ্যাসিডের মধ্যে একটু পার্থক্য দিতে হবে, কারণ এখানে দুইটা অ্যাসিডকে আমি একটু ডিফারেন্ট বানাইছি, তারা কাইন্ডলি একটু মিলাই নেবেন। আর যদি আমার প্রেজেন্টেশনের ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্লাসের পরে বলবেন। এখানে আমি ফ্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে কিছু পার্থক্য আমি এখানে তুলে ধরেছি। ফ্লোরিক অ্যাসিডটা হচ্ছে হট, অর্থাৎ প্রচন্ড গরম, এবং এরা এত গরম এদের মানে রাতের বেলা এরা সবসময় পাক আগে আনপাল্টিং রাখে। এখন কথা হলো যে ম্যাডাম গরম কাতর তো অনেক আছে, হ্যাঁ আমরা কিন্তু শীত কাতর এবং গরম কাতর, আমরা যখন কাতরতা নেই তখন কিন্তু জাস্ট আমরা শীত কাতর এবং গরম কাতর নিই। এই যে একটু নিলাম যে শীত কাতর আর গরম কাতর, তাতে কিন্তু শেষ না, এই কাতরতার মধ্যেও কিন্তু আমাদের ভাগ আছে। যেমন এই যে ফ্লোরিক অ্যাসিডের কথাটা আমি বলছি, ফ্লোরিক অ্যাসিডের কাতরতাটা মানে গরম কাতরতাটা এত বেশি গরম যে অন্য আর 10টা গরম পেশে ছাপিয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন যে ম্যাডাম কিভাবে বুঝবো? হ্যাঁ, কেস টেকিং একটা মেডিসিনের আয়না। আমরা যদি সঠিকভাবে কেস টেকিং নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক মেডিসিনকে কিন্তু আমরা এগিয়ে নিতে পারি। যেমন এইখানে একটু আসুন না, আমি যদি একটা পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আপনার কি গরমে সব রূপ লক্ষণ বৃদ্ধি পায়, শীতের রূপ লক্ষণ বৃদ্ধি পায়, পেশেন্ট অবভিয়াসলি বলবে তার গরমে, কিন্তু দেখা গেল আমি কিন্তু সেটাকে জেনারেল হটের মধ্যে ফেলে দিলাম। কিন্তু না, ফ্লোরিক অ্যাসিড জেনারেল হট না, ফ্লোরিক অ্যাসিড আরো আপার লেভেলের হট। যেমন কি, একই জায়গায় 10 জন পেশেন্ট আপনার বসা, আপনার হয়তোবা আপনার চেম্বারে এসি আছে, হয়তোবা আপনার চেম্বারে এসি একটা ফ্যানের ব্যবস্থা আছে, দেখা গেল ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টটা এসে আসলে এসির পাওয়ারটা বাড়াই দিবে অথবা ফ্যানটা জুড়ে ঘুরাই দিতে বলবে, কারণ ওরা অনেক বেশি হট। তাহলে এখন দেখেন যারা এসি নিচে বসে আছে তারাও তো হট, যারা ফ্যানের নিচে বসে আছে তারাও হট, কিন্তু তাদের থেকেও কিন্তু ফ্লোরিক অ্যাসিড হট, কারণ তাদের যে পরিমাণ পাওয়ার দিয়ে ওদের থাকার কথা তারা কিন্তু সেটাতে নাই, তারা কিন্তু অলরেডি হাইপার ইয়েতে চলে গেছে এরকম। এবং অ্যাসিড ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টের এমন অবস্থা যে তারা কিন্তু শীতকালও কিন্তু 2-3 বার করে ঠান্ডা পানিতে গোসল করবে। এবং এজন্যই কিন্তু আমরা পেশেন্টদের পুঙ্খানুপুঙ্খ ভাবে মানে জিজ্ঞাসা করি যে আপনার গোসল দিনে কয়বার করেন। স্বাভাবিকভাবেই গরমকালে সবাই গোসল করে, এটা 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 জেনারেল, এটা নিয়ে ভাববার প্রশ্ন নাই। তো শীতকালে একজন রোগী যদি ঠান্ডা পানি দিয়ে 2 বার করে গোসল করে তাহলে কিন্তু ভাবতে হবে যে ও অনেক বেশি গরম। এই হচ্ছে ফ্লোরিক অ্যাসিডের গরম। আবার অপরদিকে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এত গরম থাকতো না, নাইট্রিক অ্যাসিড চিনি। আমরা তো ফার্স্টে দেখে আসি যে 3টে মেডিসিন ছাড়া বাকি সব মেডিসিন হচ্ছে শীতকাতর। ফ্লোরিক অ্যাসিড হচ্ছে শাস্তি এন্ড হাঙ্গার, মানে কি প্রচুর ক্ষুধা, এরা এত পরিমাণের মানে পিপাসা, প্রচুর পরিমাণে পানি খাবে। এবং এদের হচ্ছে কি অল্পতে মানে এই যে পানিটা খাচ্ছে এই অল্প পানিতে মনে হচ্ছে তৃপ্তি হচ্ছে না, এরা প্রচুর পরিমাণে পানি খায় ফ্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এবং হাঙ্গার খুব ক্ষুধার্ত থাকে, খেতে খেতে ক্ষুধার্ত। যেমন আমরা ফসফরাসের ক্ষেত্রে জানি যে ক্ষুধা অপেক্ষা তৃষ্ণা বেশি। হ্যাঁ, মানে ক্ষুধার চেয়ে ওরা তৃষ্ণাটা বেশি। আর এই ফ্লোরিক অ্যাসিডের বেলায় হচ্ছে তার খাবারও খাবে বেশি, মানে ক্ষুধাও লাগবে বেশি এবং তার পিপাসাটাও বেশি। শুধুমাত্র এক্সেপশনটা ফ্লোরিক অ্যাসিড। আবার অপর দিকে নাইট্রিক অ্যাসিডটা কি, নাইট্রিক অ্যাসিড কিন্তু একদম ফাস্টেস্ট, কারণ ওদের শীতকাতর কারণেই কিন্তু তার ভিতরে কিন্তু পানির প্রতি কোনো কিন্তু রুচি নেই, সে কিন্তু পানির দিকে তার মানে কম টেন্ডেন্সি করে। এবং এই কারণে কিন্তু পানি কম খায় কারণে কিন্তু নাইট্রিক অ্যাসিডের পেশেন্টদের কিন্তু স্কিনগুলি কিন্তু একদম শুকনা শুকনা থাকে। এবং আমরা খেয়াল করব যে তাদের কিন্তু প্রত্যেকটা যে সন্ধিস্থলে মানে যে কানের 2 ইয়ের মাঝখানে বা নাকের মাঝখানে বা আঙ্গুলে ফাটা বা 2 ঠোঁটের মাঝখানে এই যে একটা সন্ধিস্থল সেটাতে কিন্তু ছাটা থাকবে। এবং তাদের যে স্কিন দেখে মনে হবে যে একটু শুকনা পোড়া মাটির মতো, একদম পানি না থাকলে যেরকম একটা শুকনা শুকনা ভাব
এরকম প্রশ্ন ল্যাকটিক অ্যাসিডের পেশেন্টের মধ্যে। আবার অপর দিকে ফ্লোরিক অ্যাসিডটা কি, অ্যাসিডিক, ওদের যে ডিসচার্জটা সেটা খুব অ্যাক্রিড এবং অফেন্সিভ। দেখেন আমি কিন্তু অ্যাসিডের সংজ্ঞা ভিতরে প্রথমে বলেছিলাম যে অ্যাসিড খুব ঝাঁঝালো এবং দুর্গন্ধযুক্ত। দেখেন এই যে পয়েন্টটা আবার এখানে চলে আসছে, অ্যাসিড ঝাঁঝালো অর্থাৎ কি অ্যাক্রিড, ঝাঁঝালো এবং অফেন্সিভ ডিসচার্জ ফ্লোরিক অ্যাসিডের। মানে এটা এত বেশি অ্যাক্রিড যে ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টদের যে জায়গাতে লেগে যাবে, এখন মানে কেউ যদি দেখা গেল যে হোয়াইট ডিসচার্জ একটা পেশেন্ট আমাদের ওখানে আসলো, আপনি যদি তাকে কোশ্চেন করেন যে আপনার সাদা স্রাবটা হয় সেটা কেমন, তো পেশেন্ট বলবে যে আমার সাদা স্রাবটা যখন আমার থায়ে লাগে এবং এটা যখন থায়ে যখন লাগে মনে হয় সে জায়গাটা একদম জ্বলে যাচ্ছে, হ্যাঁ জ্বলে যাচ্ছে, এবং আমি আমি যখন হাত দিয়ে চুলকাই আমার জায়গাটা ক্ষত হয়ে যাচ্ছে। এবং কি অফেন্সিভ ডিসচার্জ, একদম বন্ধ ডিসচার্জটা একদম বন্ধ বেরোবে, সেটা যে ধরনের ডিসচার্জ হোক, সেটা তার পিরিয়ডে ডিসচার্জ হতে পারে, সেটা তার সাদা স্রাবের ডিসচার্জ হতে পারে, তার হ্যামোরেজের ডিসচার্জ হতে পারে, বা নাক দিয়ে যে ডিসচার্জটা বেরোয় সেটা হতে পারে, হোয়াটএভার যেটাই হোক, প্রত্যেকটা ডিসচার্জই প্রচন্ড ঝাঁঝানো এবং অফেন্সিভ। এবং দেখা যাচ্ছে যে নাক দিয়েও ভেজে যায়। আমরা অনেক সময় বাচ্চাদেরকে পাই, ছোট ছোট বাচ্চাদের আপনি একটু খেয়াল করবেন যে ওরা অনেক বেশি পরিমাণ নাক দিয়ে ডিসচার্জ বের হচ্ছে, মুছতে 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 এই টাকাটা কত হয়ে গেছে নাকের নিচে, তখন কি করে পেশেন্টটা হাত দিতে দেয় না, ওই জায়গাটা জ্বালা পোড়া করে। আমি মনে করি যদি ও গরম পাথর হয় পেশেন্ট, যদি দেখা যায় যে বাচ্চাটা পানি দিয়ে খেলছে অত্যাধিক গরম পাথর, তাহলে আমরা তাকে ফ্লোরিক অ্যাসিড দিতে পারি। আবার অপরদিকে নাইট্রিক অ্যাসিডটা কি, এটা হচ্ছে অফেন্সিভ, দুর্গন্ধযুক্ত। নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে স্রাব দুর্গন্ধযুক্ত, বিশেষ করে প্রস্রাবের। এবং এই যে নাইট্রিক অ্যাসিডের যে প্রস্রাব, এটা দেখা যাচ্ছে যে সরি আমরা যেটা জানি যে ঘোড়ার প্রস্রাবের মধ্যে দুর্গন্ধযুক্ত এই নাইট্রিক অ্যাসিডের পেশেন্টের, হ্যাঁ একদম মনে হচ্ছে যে এখন তো মানে অনেকেই হয়তো ঘোড়া স্রাব সম্পর্কে হয়তো অনেকে ধারণা নাই, স্বাভাবিক, কারণ এটা তো আমাদের আমরা গৃহপালিত কোনো পশু প্রাণ যেটা সম্পর্কে জানবো। জাস্ট একটু আইডিয়া জেনারেট যদি আমরা করি যে একদম ঘোড়ার প্রস্রাব করলে যেরকম একটা উগ্র উগ্র ঝাঁঝালো ঝাঁঝালো একটা গন্ধ, এরকম একটা ঝাঁঝালো গন্ধ, কিন্তু অ্যাক্রিড না। হ্যাঁ এটা আমরা খেয়াল রাখবো যে ফ্লোরিক অ্যাসিড হচ্ছে অ্যাক্রিড এবং অফেন্সিভ, আর নাইট্রিক হচ্ছে শুধু অফেন্সিভ বাট অ্যাক্রিড না। তাহলে আর কি আছে ফ্লোরিক অ্যাসিডের বেলায়, সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং এবং হারিক। যতগুলি রেমেডি আছে অ্যাসিড গ্রুপে, তার মধ্যে একমাত্র ফ্লোরিক অ্যাসিডের রেমেডি হচ্ছে হার্ড ওয়ার্ক, আর সবাই লেজি। কারণ ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টরা প্রচুর পরিমাণে খাটতে পারে, হ্যাঁ ওরা খাটতে পারে, ওরা মানে দেখা যাচ্ছে যে মানে খুব পরিশ্রম করে, আবার ধরেন কোনো কিছুতেই ওদের মধ্যে ভয় থাকে না, হ্যাঁ ওরা ভয় থাকে না, ক্লান্তি বোধ, ওরা ঘন্টার পর ঘন্টা ওরা টাইমিং কাজ করছে, ওদের ভিতরে কোনো প্রকার ক্লান্তি বোধটা থাকে না, ক্লান্তি বোধ থাকবে না। এবং দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে কোনো কাজ ওরা খুব টিপটাপ টুকটাক করতে পছন্দ করে, মানে টাইমলি একটা ডিসিপ্লিন যেটা মেনটেন করা, সেটা কিন্তু ফ্লোরিক অ্যাসিডে থাকে। যেটা আমি কিন্তু মাইন্ডে কিন্তু আমি অনেকগুলি করিয়ে আসছি, তার মধ্যে কিন্তু শুধু এইটাই এক্সেপশন ফ্লোরিক অ্যাসিড। আমি একটু খেয়াল করি যে ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টটার ভিতরে ওরা প্রচুর হার্ড ওয়ার্কিং, এবং ওরা খুব তাড়াতাড়ি করে দ্রুত, ওরা ওরা কখনো লেজি টাইপের ভিতরে ওদের মধ্যে নাই, যে কোনো কাজ করবে দ্রুত করবে, একটা থিসিস করছে দ্রুত করছে, কোনো খাবার খাচ্ছে দ্রুত খাচ্ছে। এটা আবার আর্জেন্টিনার মতো না যে একদম খুব ফাস্ট, সেরকম না, বা ওরা দ্রুত করে, লেজি না। আবার অপর দিকে নাইট্রিক অ্যাসিডের পেশেন্টরা কিন্তু প্রচন্ড লেজি টাইপ, এবং এরা এত পরিমাণে লেজি যে মনে হচ্ছে যে মনে হয় ওদের যদি কেউ একটু মানে খাইয়ে দেয় ওরা বেটার ফিল করে। এবং শরীরে এ পাশ থেকে ও পাশে যে একটু উল্টায় ঘুরবে ঘুমার সময়, এটাও তারা করে না, মানে অলস পার্সন সব দিক থেকে। পায়ে যখন যেখানে বসবে পাটা উঠায় বসবে, এবং দায়িত্ব কর্তব্য দিক থেকে ওরা একটু অবহেলা করবে। দেখা যাবে তার সঠিক কাজটা যেটা করার কথা সেটা করছে না, হ্যাঁ এরকম একটা টেন্ডেন্সি এই ম্যাট্রিক্স পেশেন্টদের মধ্যে থাকে। তারপরে আছে ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টরা কি, এদের ল্যাসারিয়াস থটস, মানে হচ্ছে কি এদের সবসময় কামোদ্দীপক একটা চিন্তা, যেটা আমি বললাম যে বোন থাকুক, মা থাকুক, বা বান্ধবী থাকুক, বা ছেলে মেয়ে থাকুক, যেই থাকুক না কেন, মানে এরা কাউকে দেখতে পারলে তাদেরকে নিয়ে এক ধরনের
মানে স্বপ্ন দেখবে, সেক্সুয়াল একটা স্বপ্ন দেখবে, এবং দেখা যাচ্ছে যে নাইট মার্কস কিন্তু তাদের মধ্যে প্রচুর পরিমাণে। এই জন্য কিন্তু ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টদের মধ্যে কিন্তু নাইট মার্কসটা দেখা যায়, দেখা যাচ্ছে যে তাদের মানে স্বপ্ন দোষ দেখা বেশি। এবং এই কারণে কিন্তু আমরা অনেক ছেলে পেশেন্ট পাই যারা হয়তো বা আপনাদের কাছে এসে বলবে যে আমি যদি বাহিরে কোনো একটা সুন্দরী মেয়ে দেখি, কোন একটা মেয়ের সাথে কথা বলি, আমার মানে ফ্লুইড আউট হয়ে যায়, এবং দেখা যায় আমার ইরেকশন হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই যে একটা বিষয়, এটা কিন্তু ফ্লোরিক অ্যাসিডের একটা খুব মানে চমৎকার একটা লক্ষণ। এবং দেখা যায় যদি বাকিগুলা থাকে, তার হর্ন থাকে এবং তার ফ্লুইড ডিসচার্জের একটা বিষয় থাকে, এবং দেখা গেছে যে তার যদি দুর্গন্ধ থাকে, জানি যে ফ্লোরিক অ্যাসিডের অফেন্সিভ এন্ড দুর্গন্ধ থাকে, মুখ দিয়ে ফাউল দুর্গন্ধ বের হচ্ছে, এরকম থাকলে কিন্তু আমরা তাকে ফ্লোরিক অ্যাসিড কথা একবার ভাবতেই পারি। আরেকটা আছে নাইট্রিক অ্যাসিড, একটা কি হচ্ছে অ্যাংজাইটি অ্যাবাউট ইউর হেলথ। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডের পেশেন্টদের ভিতরে আবার ওদের মধ্যেও আছে, কিন্তু ফ্লোরিকটা বেশি, ফ্লোরিকটা বেশি চিন্তা করে। আবার নাইট্রিক অ্যাসিডের ভিতরেও সেক্সুয়াল চিন্তা ভাবনা আছে, কিন্তু তার থেকে সে বেশি ভাবে তার স্বাস্থ্যটা, তার স্বাস্থ্যটাকে নিয়ে সংকীর্ণ, যে আমি যে অবস্থাতে আছি, এই যে আমি এত বেশি মাস্টারবেশন করেছি, আমার এত বেশি ফ্লুইড লস হয়েছে, আমি কি আদৌ সুস্থ হতে পারবো? হ্যাঁ, আমি কি আদৌ ঠিক হতে পারবো? মানে এরকম একটা চিন্তাধারা কিন্তু এই নাইট্রিক পেশেন্টদের মধ্যে থাকে। তারপরে আছে ফ্লোরিক অ্যাসিডটা, যেটা হচ্ছে সেটা হচ্ছে তার পেপটিক আলসার এবং গলায় ক্ষত, এইগুলোর ক্ষেত্রে যে গলায় যদি ক্ষত হয়, বা যদি তার পেপটিক আলসার হয়, এবং সে আলসারে যদি ঝাঁঝালো থাকে বা ইনফ্লামেশন হয়, তাহলে কিন্তু এই ফ্লোরিক অ্যাসিড জমা থাকতে পারে। এবং অপরদিকে নাইট্রিক অ্যাসিড হচ্ছে ফিস্টুলা ক্ষেত্রে, বিশেষ করে ঠোঁটে। হ্যাঁ, ঠোঁটে যদি কারো ফিসা হয়, অর্থাৎ কারো যদি ঠোঁট ফেটে যায় বা এনাস ফেটে যায়, এনাসে যদি ফিসা হয়, আমরা জানি যে এনাস ফিসার ফিস্টুলার ক্ষেত্রে কিন্তু নাইট্রিক অ্যাসিড চমৎকার একটা রেমেডি। আমরা অনেকেই অনেক কিছু জানি নাইট্রিক অ্যাসিড করে গেছি, আমি জাস্ট শুধু এখানে তুলনামূলক আলোচনা করছি। হ্যাঁ, কারণ আমি যদি ফ্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড যদি সম্পূর্ণ করাতে যাই, তাহলে আমার মনে হয় না এই 40-45 মিনিটে দুইটা রেমেডি মানে করানো কোনোভাবেই সম্ভব প্রেজেন্টেশন দেওয়া। আমি জাস্ট শুধু পুঙ্খানুপুঙ্খ ভাবে, মানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম যে কিছু আমাদের পার্থক্য আছে, আমি এগুলো শুধু তুলে ধরার চেষ্টা করছি, বাকি সবগুলি কিন্তু মোটামুটি আমরা জানি। যে নাইট্রিক অ্যাসিডের যেটা কি হয়, নাইট্রিক অ্যাসিডে যেমন মনে হয় যে এদের আরেকটা আছে, যেটা হচ্ছে এদের কিন্তু প্রচন্ড কুষ্ঠকাঠিন্য। হ্যাঁ, কুষ্ঠকাঠিন্য থাকে, এবং যেটা হচ্ছে গুটলে গুটলে মল বের হয়, যেটা আমরা জানি এলোমেরিয়া আছে, ন্যাট্রামিরিয়া আছে, ওপিয়ামে আছে, এই ধরনের পেশেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। আর নাইট্রিক অ্যাসিডের পেশেন্টদের মধ্যে এরা কিন্তু মানে পিপাসার কথা আমি বলেছি, পিপাসা কম, এবং নাই বললেই চলে, এদের মধ্যে পিপাসা কম, নাই বললেই চলে। এবং তো যে লিভারের যদি কারো প্রবলেম থাকে, লিভারের প্রবলেম বা কারো যদি এই গন্ডমাল আমরা যেটা বলি বলে, এই ধরনের কারো গ্ল্যান্ড, অর্থাৎ গ্ল্যান্ড যদি ফুলে যায়, হ্যাঁ, কারো গ্ল্যান্ড ফুলে যাচ্ছে, ঘন ঘন গ্ল্যান্ড ফুলে যাচ্ছে, এবং সেই গ্ল্যান্ডে একদম সে কাটার মতো একটা পেইন অনুভব করছে, হ্যাঁ, তাহলে কিন্তু নাইট্রিক অ্যাসিড। আর এইটাতে কি হবে, ফ্লোরিক অ্যাসিডটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট, অর্থাৎ তার জয়েন্ট ইনফ্লামেশন। ফ্লোরিক অ্যাসিডের ম্যাক্সিমাম পেশেন্টের ইনফ্লামেশন হবে জয়েন্টে, যে কোনো জয়েন্টে, তার হাতের পায়ের যে কোনো জয়েন্টে তার ইনফ্লামেশন থাকবে। আর অপরদিকে নাইট্রিক অ্যাসিডটা থাকবে তার মানে কর্নার, ফুটের যে কর্নার, ফুট বলতে না, যে কোনো কিছু কর্নারে তার ফিসা থাকে। হ্যাঁ, স্পেশালি একটা কর্নার অফ দ্য মাউথ, স্পেশালি হচ্ছে তার ফুট ফুট ফাটা। আমরা দেখি যে ঠোঁটে দুই ধরনের ঘা হয়, আমরা অনেক পেশেন্ট পাই ঠোঁটে, বিশেষ করে শীতকালে আমাদের কাছে আসে, ঠোঁটের ঘা হয়, বা আঙ্গুল দেখলে তো দেখবে দুই আঙ্গুলের ফুন্ডি স্তরে একটু মানে ফেটে গেছে, ঘা হয়ে গেছে, বা সে বলতেছে এখানে আমার একদম কাটার মতো একদম ব্যথা, চিড়ে ফেলার মতো ব্যথা। হ্যাঁ, এই পুরো জায়গাতে, এই জায়গাগুলো সেখান থেকে দুর্গন্ধ ডিসচার্জ বের হয়, ক্ষত যদি বের হয়, তাহলে কিন্তু সেটা নাইট্রিক অ্যাসিড পেশেন্ট। আর ফ্লোরিক অ্যাসিডেরটা কি, ফ্লোরিক অ্যাসিডটা হচ্ছে ইন্টারনেবল ইচিং স্টিচিং স্টেপলার লাইক পেইন। ওদের পেইনের ধরনটা কি, আমি তো প্রথমে বলেছি যে পেইন আসলে বিভিন্ন ধরনের হয়, কিন্তু ফ্লোরিক অ্যাসিডের পেইনটা হচ্ছে মনে হচ্ছে এটা মানে টলারেন্ট করা যাচ্ছে না, মানে এত পরিমাণের ব্যথা, এবং সেটা হচ্ছে সুই ফুটানোর মতো ব্যথা। হ্যাঁ, স্প্রিনটা সুই ফুটানোর মতো যে একটা পেইন, এরকম একটা পেইন হচ্ছে এই ফ্লোরিক অ্যাসিড। তারা বলবে যে সেলাই করলে যেরকম একটা ব্যথা, এরকম। আর নাইট্রিকের হচ্ছে কাটা ফোটার মতো। জানি নাইট্রিক অ্যাসিডের ব্যথা কোনো কারণে এখানে মিসিং হয়ে গেছে আমার। নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে যে একদম কাটা ফোটার মতো, একদম কাটা
ফুটলে যেরকম একটা পেইন অনুভব হয়, ঠিক ল্যাকটিক অ্যাসিডের পেশেন্টদের সেরকম। এই কারণে কিন্তু এই অফসের ক্ষেত্রে মানে হ্যামোরেডস বা যে আমরা পাইলস যেটাকে বলি বা অ্যানাল ফিশার, এগুলোর ক্ষেত্রে কিন্তু ল্যাকটিক অ্যাসিড চমৎকার একটা রেমেডি। আর ল্যাকটিক অ্যাসিডের ম্যাক্সিমাম সময় আপনি যখন একটা অশ্বের পেশেন্ট পাবেন, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, সে কিন্তু বলবে যে হ্যাঁ আমি যখন বসি তখন আমার ওই জায়গাটা একদম যেন একটা কাটা ফুটতে যেরকম একটা পেন অনুভব হয়, সেরকম একটা অনুভব হয়। আরেকটা জিনিস আমরা ল্যাকটিক অ্যাসিডের জানি, সেটা হচ্ছে কি যে তার সন্ধিস্থলে কিন্তু ফাটা, যেটা কিন্তু ফ্লোরিক অ্যাসিড নাই। তাহলে সন্ধিস্থলে ফাটা, এটা হলে কিন্তু অনেক অনেক রোগী আছে, অনেক রোগী, এবং আমি জানি আজকে আমাদের প্রেজেন্টেশন অনেক অভিজ্ঞ ডাক্তাররা দেখছেন, তারাও কিন্তু বলবেন যে ল্যাকটিক অ্যাসিড দিয়ে কিন্তু অনেক অশ্ব রোগীকে কিন্তু আমরা সারা দেশে ফোন করছি আলহামদুলিল্লাহ। ফ্লোরিক অ্যাসিডের অ্যাসিড যেটা সেটা পছন্দ করে সেটা হলো অ্যালকোহল এবং এক্সাইটিং ড্রিঙ্কস। এটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিডটা পছন্দ করে, যে কোনো ধরনের অ্যালকোহল, বিয়ার, শ্যাম্পেন এবং এক্সাইটিং ড্রিঙ্কস গুলি হচ্ছে যে সেক্সুয়াল এক্সাইটিং যেগুলো ড্রিঙ্ক, যেগুলো খেলে ওর ভিতরে এক্সাইটেড হয়ে যায়, এই ধরনের ড্রিঙ্কস গুলো কিন্তু এই ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টের মধ্যে, ফ্লোরিক অ্যাসিড পেশেন্টেরা অনেক বেশি পরিমাণে পছন্দ করে। আবার আমি যদি অপর দিকে নাইট্রিক অ্যাসিডের দিকে যাই, নাইট্রিক অ্যাসিডটা কিন্তু ওরা প্রচুর পরিমাণে ক্র্যাভিং ফ্যাট এবং সল্টি, হ্যাঁ মানে এরা মানে ফ্যাট জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার পছন্দ করে। এবং দেখা যায় যে চা, খড়ি, কাঠ কয়লা, মিষ্টি জাতীয় খাবারের প্রতি কিন্তু এদের একটা অনীহা আছে, হ্যাঁ এদের একটা অনীহা আছে। এবং দেখা যাচ্ছে যে কাঠ কয়লা, টক সিলেট এবং অখাদ্য আমরা কিন্তু আমার করি। এবং এই জন্য আমি একটা ছোট্ট এখানে একটা বলি, দেখা যায় অনেক সময় অনেক মহিলারা যারা প্রেগনেন্সি কন্ট্রোল করেন, প্রেগনেন্সি কন্ট্রোল করা অবস্থা থেকে অনেক মহিলাদের আমরা দেখি যে তারা এই যে চক, সিলেট, পোড়ামাটি এগুলো খায়। এবং গ্রামের অনেক মহিলাদের মধ্যে, এবং আমি আসলে বলছি যে আমার খালামণি ছিল, উনিও প্রেগনেন্সি কন্টিনিউ অবস্থা আমি দেখতাম যে উনি এঁটেল মাটির, আমাদের নানুর বাড়িতে পুকুর ছিল, ওই পুকুর থেকে এঁটেল মাটি নিয়ে দেখতাম আমি আমার খালামণি খেত। তো তখন আমি আসলে বুঝতে পারিনি যে আসলে প্রেগনেন্সি কন্টিনিউ করা অবস্থাতে একটা মহিলা তার বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের কারণে তার খাবারের রুচিটা অনেক সময় পরিবর্তন হয়। তা আমি মাঝে মধ্যে অবাক হয়ে যেতাম যে কি হবে। আবার অনেক সময় দেখি যে ছোট বাচ্চারা এরাও কিন্তু দেখবেন কি ওদের একটু টক দিবেন, ওরা খাবে, পেস্ট খাবে। পেস্ট খাওয়ার কিন্তু কমন একটা রোগ পেস্ট, অনেকেই দেখবেন যে দাঁত ব্রাশ করতে গিয়ে ছোট বাচ্চা ও খেয়ে ফেলছে পেস্ট, পেস্ট খেয়ে গেছে। তার মানে এই যে অখাদ্য খাবারগুলো, অখাদ্য মানে যেগুলো হচ্ছে সচরাচর কেউ খায় না, কাঠ কয়লা খাবার, এই ধরনের কোনো রোগ যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করবো। এবং নাইট্রিক অ্যাসিডের আমরা আরেকটা জানি যে কারো যদি নিউমোনিয়া হয় এবং আর যদি বুকের মধ্যে একটা আওয়াজ করে, হ্যাঁ এটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের খুব ভালো একটা রেমেডি। আর আমরা একটা জিনিস সবসময় বলি যে পায়ের তলায় ঘাম হলে মনে হয় সাইলেশিয়া, না এটা কিন্তু সাইলেশিয়া তো অবশ্যই আমার রেমেডিটা আছে, কিন্তু পায়ের তলায় দুর্গন্ধ ঘামের ক্ষেত্রে কিন্তু নাইট্রিক অ্যাসিড চমৎকার একটা রেমেডি। যদি কারো পায়ের তলায় ঘাম থাকে, হ্যাঁ বা দুর্গন্ধযুক্ত ঘাম থাকে বা ভেসছে, সে জুতা পরে আসছে বা সক্স পরে ঢুকছে, দেখা যাচ্ছে একটা নিচে গন্ধ তার মধ্যে বেরোচ্ছে। এবং সাথে যদি আপনি খেয়াল করেন যে তার মুখ দিয়েও ফাউল বের হচ্ছে, হ্যাঁ পচা দুর্গন্ধ বের হচ্ছে, বা তার ওই ঠুটের মাঝখান থেকে ফাটা, শীত কাতর, সে গরম দিনেও শীতের দিনেও গরম দিনেও দেখা যাচ্ছে সে সক্স তুলছে না, হ্যাঁ একটা আছে যে তার দুর্গন্ধের জন্য সক্স তুলছে না, সেটা হোয়াটেভার, সেটা অন্য জিনিস। আর এটা আছে যে না তার শীত লাগতেছে, সে জন্য তার সবসময় একটু মোটা কাপড় বা একটু ভারী কাপড় সে ব্যবহার করছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই পায়ের তলায় ঘাম কিন্তু চমৎকার। আমি অলরেডি একজনকে আমি ল্যাকটিক অ্যাসিড দেখতে ভালো রেজাল্ট দিয়েছি, এর জন্যই বললাম। হ্যাঁ আরেকটা আছে নাইট্রিক অ্যাসিডের, নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট যারা কিন্তু মানে বসে প্রস্রাব করলে কিন্তু এদের কোন ব্যাগ দেয়, হ্যাঁ এরা যখন দাঁড়ায় যখন ক্রমাগত ব্যাগ দেয় তখন এটা কষ্টগত হয়। এটা একটা নাইট্রিক অ্যাসিডের আমি বলবো যে একটা পেকুলিয়ার ক্যারেক্টার, যে ওরা বসে থাকলে হয়তো বা ওরা প্রস্রাবটা ওদের ক্লিয়ার হয় না, হ্যাঁ এই জন্যই অনেক সময় দেখা যায় যে নাইট্রিক অ্যাসিডের পেশেন্টরা একটু দাঁড়ায় ব্যাগ দেয় বা একটু হাঁটে, হ্যাঁ একটু হাঁটাচলা করে ওদের মধ্যে ডিপলিং যে প্রস্রাবটা এটা যেন কমে যায়, এরকম একটা টেন্ডেন্সি নাইট্রিক অ্যাসিড থাকে। তারপরে আসি ফ্লোরিক অ্যাসিড, হচ্ছে হাঙ্গার অ্যাগ্রাভেশন। মানে ফ্লোরিক অ্যাসিডটা আমি প্রথমে বললাম এরা যেমন পিপাসার্থ
তেমন হাঙ্গার মানে ক্ষুধার্ত। এবং এদের কিন্তু ক্ষুধা লাগলে এদের শব্দ পায়, এবং এরা বলবে যে আমি ক্ষুধা লাগলে আমার মাথা ব্যথা করে, ক্ষুধা লাগলে আমার স্বপ্ন দোষ হয়, ক্ষুধা লাগলে আমার রাতে ঘুম আসে না। হ্যাঁ, এরকম একটা মানে কমপ্লেন কিন্তু দিবে যে তার ক্ষুধা লাগলেই তার সব ধরনের রোগ লক্ষণ দিতে পারে। অপরদিকে নাইট্রিক হচ্ছে সে হচ্ছে দুধ সহ্য করতে পারবে না। তার দুধ খেলে তার পেটের ভিতরে আপনি যাই দেন না কেন সব ধরনের খাবার সে সহ্য করবে, এবং আমরা তো জানি কাক কয়লাও সে খাচ্ছে, কিন্তু তার দুধ খেতে দিচ্ছে না। সে যদি দুধ খায়, দুধ খেলে তার সব ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে। যেমন বিশেষ করে যদি তার আমাশার মধ্যে, হ্যাঁ, তার পেটের সমস্যা বা তার অশ্ব বা কোনো কারণে তার কানপাঙ্গল এগুলো দেখা দিল, এই সময় যদি সে দুধ খায় তাহলে কিন্তু মানে তার খুব মানে খারাপ অবস্থা হয়ে যায়। হ্যাঁ, এবং এমন হয় যে সে সবসময় কিন্তু তার এই যে দুধ খেলে যে বৃদ্ধি হয়, এখানে সে সবসময় তার রূপ নিয়ে ভাবে যে আমি আমি কি করলে হবে, আমার কেন আমার দুধ খেলে বৃদ্ধি হয়, আমি কেন খেতে পারি না, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকে। তারপরে কি ফ্লোরিক অ্যাসিডটা হচ্ছে কি সেলিং অফ ফেয়ার এলোপেশিয়া এরিথ্রা, যাদের এই যে অনেক আছে আমাদের মাথায় টাকটু মানে মাথায় নাই, চুল নাই, হ্যাঁ, চুল কম, এই ফ্লোরিক অ্যাসিডের কিন্তু আরেকটা চমৎকার মেডিসিন হচ্ছে যাদের মাথায় চুল কম, অর্থাৎ প্রচুর পরিমাণে চুল উঠছে, যেটাকে আমরা এলোপেশিয়া বলি। হ্যাঁ, এলোপেশিয়া রোগের ক্ষেত্রে কিন্তু এই ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টেরা কিন্তু মানে যথেষ্ট পরিমাণে মানে কাজ করে এই ফ্লোরিক অ্যাসিড যদি আমরা দিতে পারি। এবং আরেকটা কি, যদি অনেকেই বলবে যে প্রস্রাব, হ্যাঁ, প্রস্রাব বাধাপ্রাপ্ত দিলে মাথা ব্যথা করে। প্রস্রাব বাধাপ্রাপ্ত কি, সে হয়তো কোথাও গেছে, তার প্রস্রাব চাচ্ছে, কোনো কারণে সে প্রস্রাব করতে পারছে না। যেমন ন্যাট্রাম রোগীরা তারা কিন্তু কখনোই বাহিরে প্রস্রাব করতে পারবে না। এটা একদম ন্যাট্রাম মিউরের একদম মানে মানে রেড লাইন সিমটমের ভিতরে ফার্স্ট কথা, যে ন্যাট্রাম মিউরের কখনোই বাহিরে প্রস্রাব করতে পারবে না। তো ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টের যদি কোনো ওরা করতে পারে, ফ্লোরিক অ্যাসিড করতে পারে, বাট কোনো কারণে সে প্রস্তাবটাকে আটকে রাখলো তার মাথার চাষ হয়ে গেছে। এটা কিন্তু একটা চমৎকার বিষয়। সাথে সাথে তার প্রস্তাব শুরু হলে তার সাথে সাথে মানে প্রস্তাব করবে, এবং প্রস্তাব করার পরে বা টয়লেট করার পরে তার প্রচন্ড অদম্য ক্ষুধা লেগে যায়, সে আবার পিপাসার্থ হয়ে যায় এবং খেতে চায় আর কি। তার এটা হচ্ছে কি তার এলোপেশিয়া। আর এটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে তার ওয়ার্ডস থাকবে, হ্যাঁ, আচিল থাকবে, বিশেষ করে এনালে। যদি কারো পায়খানার রাস্তায় মানে ধারে যদি এনালে যদি কখনো কারো ওয়ার্ডস দেখা দেয়, হ্যাঁ, তাহলে আমরা নাইট্রিক অ্যাসিড কম হয়। যদি সেখান থেকে ব্লাড বের হয়, দেখা গেল যে কি আছে, আমরা অনেক সময় পূজার কথা বলি, তো পূজা কিন্তু সব ক্ষেত্রে না, ওয়ার্ডস এর ক্ষেত্রে। হ্যাঁ, ওয়ার্ডস হচ্ছে তার আচিল আছে, কিন্তু আচিল থেকে তার দেখা গেল ব্লাড বের হচ্ছে, এবং সেটা অবসর কারণে হতে পারে। তাহলে কিন্তু নাইট্রিক অ্যাসিড চমৎকার একটা দেবে। এবং আরেকটা কথা এখানে আমি না বললেই নয়, অনেক পেশেন্টরা আসে আমাদের কাছে যারা হয়তো বা ফিস্টুল অপারেশন করে আসে। হ্যাঁ, ফিস্টুল অপারেশন করে আসে, আমরা যদি তাদেরকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিই তাহলে কিন্তু আমাদের দীর্ঘদিন যাবত বেটার। এবং এই ফিস্টুল অপারেশন করে আসার পরে কিন্তু ম্যাক্সিমাম লক্ষণ তো অবশ্যই আছে, লক্ষণ ছাড়া অবশ্যই আমরা কোনো পেশেন্টকে মেডিসিন দিব না, কিন্তু ফিস্টুলার আমি ম্যাক্সিমাম পেশেন্ট পেয়েছি নাইট্রিক অ্যাসিড, যে অ্যানাফিসিয়া ফিস্টুলা বা অশ্ব, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই নাইট্রিক অ্যাসিড চমৎকার একটা রেমেডি। তারপরে কি ফ্লোরিক অ্যাসিডটা হচ্ছে প্রোস্টেট হাইপারট্রফি এন্ড ফ্রিকুয়েন্ট ইনএফেকশন আর্টেরি, এটা পরে হ্যাঁ, ইনএফেকশন আর্টেরি, অর্থাৎ যদি কারো প্রোস্টেট হাইপারট্রফি হয়ে যায়, হ্যাঁ, বেড়ে যায়, এবং এই কারণে যদি তার ঘন ঘন টয়লেট যায়, এই ক্ষেত্রেও কিন্তু ফ্লোরিক অ্যাসিড খুব চমৎকার একটা রেমেডি। এবং এটা দেখা যাচ্ছে যে যাদের 45 আপ হয়ে যাচ্ছে, অনেক পেশেন্ট আছে আমাদের কাছে এই লক্ষণটা নিয়ে, যে তার প্রোস্টেটের জুস বের হচ্ছে, বা দেখা যাচ্ছে যে ছোট একটা তার বাথরুম হচ্ছে, ধরে রাখতে পারছে না, কারণ তার প্রোস্টেট গ্ল্যান্ডটা ফুলে গেছে, বা যেটাকে আমরা হাইপারট্রফি বলি, যে প্রোস্টেট হাইপারট্রফি হয়ে গেছে বা কোনো কারণে বেড়ে গেছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু ফ্লোরিক অ্যাসিড আমরা সেটা ট্রাই করি। অপরদিকে নাইট্রিক অ্যাসিডটা কি হচ্ছে কনস্টিপেশন অর ইভেন ইনভলেন্টারি ইউরিনেশন অর প্রচুর কনস্টিপেশন নাইট্রিক অ্যাসিড পেশেন্টরা, এবং কনস্টিপেশন হয় কারণেই কিন্তু এরা অশ্বরোগে প্রচুর পরিমাণে পড়ে। এবং এই কারণে কি হয়, তাদের ইউরিনেশনটাও ইনভলেন্টারি, দেখা যাচ্ছে যে ফোটা ফোটা হচ্ছে, টয়লেট করার জন্য পুথানি দিচ্ছে, এই সবই কিন্তু
মানে ইউরিনেশন হয়ে গেল, প্রস্রাবের একটা ইউরিনেশন হয়ে গেল, এরকম একটা ক্লেম দেখছি তাদের মধ্যে থাকে। আমি একদম লাস্টের দিকে চলে এসেছি আমার প্রেজেন্টেশনে। তারপরে আছে কি ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিড আরেকটা কি, ডায়রিয়া ইনডাইজেশন ইন দ্য মর্নিং। ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টরা একটু খেয়াল করি আমরা, ডায়রিয়ার দুটো রূপ কি আসবে। একজন বললো যে তার ডায়রিয়া সকালবেলা হয়, তাহলে হচ্ছে ফ্লোরিক অ্যাসিড। আরেকটা হচ্ছে তার রাতের বেলায় হয়, তাহলে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কারণ নাইট্রিক অ্যাসিডের রাতে বৃদ্ধি আর ফ্লোরিক অ্যাসিডের হচ্ছে দিনের বেলা বৃদ্ধি। এবং পেশেন্ট যদি একটা কথা আমাদেরকে বলে যে তার ইনডাইজেশন বা ডায়রিয়া বা টয়লেট ঘন ঘন বাথরুম চাপা, এটা তার সকালবেলায় বেশি হয়, তাহলে কিন্তু আমরা তাকে ফ্লোরিক অ্যাসিড দিব। এবং আরেকটা হচ্ছে যে না, তার রাতে হয়, যাই হোক দিনটা তেমন থাকুক কিন্তু রাতের বেলা তো ইনডাইজেশন, তাহলে আমরা একবার নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করি। আর একটা হচ্ছে তার ডিসচার্জ, সরি ফ্লোরিক অ্যাসিড আরেকটা হচ্ছে তার পাসপিরেশন, প্লাম এন্ড ফিট। দেখা যাচ্ছে যে তার ঘামটা হাতে এবং পায়ে দুই জায়গাতেই থাকে, এটা খুব অ্যাক্রিট। কারণ ঘামের ক্ষেত্রে কিন্তু সালফার আমরা জানি, হাত পা জ্বালা পোড়া এবং ঘাম সালফার, হাতের তালু, পায়ের তালু এবং মাথার তালু, তিন তালু জ্বালা পোড়া সালফার শ্রেষ্ঠ। এটা আমরা বিভিন্ন বইয়ের পুস্তকও পেয়েছি। কিন্তু জ্বালা পোড়ার সাথে যদি তার ঘাম থাকে তাহলে কিন্তু আমরা ফ্লোরিক অ্যাসিডের কথা চিন্তা করবো, এবং সেটা কি ঝাঁঝালো, তার ঘামটা হচ্ছে ঝাঁঝালো। আর নাইট্রিক অ্যাসিডের কিন্তু শুধু পায়ের তালু ঘামবে, হাতের তালু ঘামবে। এখান থেকে কিন্তু আমাদের সূক্ষ্ম পার্থক্য। নাইট্রিক অ্যাসিড হচ্ছে পায়ের তালু ঘামবে, হাতের তালু ঘামবে না। এবং এটা হচ্ছে কি লাইক এ হর্স ইউরিন। তার যে দুর্গন্ধটা, তার যে পায়ের তালুটা ঘামছে, এটা দুর্গন্ধযুক্ত হবে, একদম ঘোড়ার ঘামের মতো যে দুর্গন্ধটা, ঠিক সেরকম দুর্গন্ধটা। পেশেন্ট বলবে যে আমার পায়ের তলা ঘামে, এত পরিমাণে ঘামে, পচা দুর্গন্ধ করে। আর অপর দিকে ফ্লোরিক অ্যাসিডটা হচ্ছে তার হাতের তালু এবং পায়ের তালু দুটোই। ডিসচার্জ ব্লাড রেড কালার, অর্থাৎ ফ্লোরিক অ্যাসিডের ডিসচার্জটা হবে ব্লাডি এবং সাথে রেড কালার, অর্থাৎ রেড ব্লাডি কালার। আর নাইট্রিক অ্যাসিডের যে ডিসচার্জটা হবে সেটা হচ্ছে ব্ল্যাক কালার। সেটা যে কোনো ডিসচার্জ, আমি প্রথমে বলেছি অশ্বের হতে পারে, তার স্টেশনের হতে পারে, তার অন্য নাক দিয়ে পড়তে পারে, যেটাই হোক, এপিস্টেক্সিস হতে পারে, যেটাই হোক না কেন তার ব্লাডটা হবে ব্ল্যাক কালার নাইট্রিক অ্যাসিড। আর ফ্লোরিক অ্যাসিডটা হবে একদম রেড কালার। আরেকটা হচ্ছে কি ফ্লোরিক অ্যাসিড হচ্ছে হেডেক সাপ্রেসড ফ্রম ইউরিনেশন। এটা আমি বলেছি অলরেডি, যে যদি প্রস্রাব কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় তাহলে তার মাথা ব্যথা করবে ফ্লোরিক অ্যাসিডের। আর নাইট্রিক অ্যাসিডের হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট স্ট্রিকচার। এটা ইউরিনারি ট্র্যাক্ট স্ট্রিকচার যদি কোনো পেশেন্ট থাকে, অর্থাৎ প্রস্রাব আটকে ধরা, থেমে থেমে হওয়া, ইনভলেন্টারি হওয়া, সে নিজেও বুঝতে পারছে না যে তার মনোরঞ্জন হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো আমরা পেশেন্ট পাই, তাহলে কিন্তু আমরা এবার এই নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করব। তো এখন আমি নাইট্রিক অ্যাসিড সম্পর্কে আমাদের বিজ্ঞ যারা আছেন তাদের কথা যদি আমি একটুখানি এখানে বলে যাই, তাহলে দেখেন নাইট্রিক অ্যাসিড সম্পর্কে ন্যাশ একটা কথা বলেছিলেন। সেটি বলেছিলেন যে অন্য কোনো ওষুধের মলদ্বারের উপর এত সুনিশ্চিত ক্রিয়া নেই এবং এটি অত্যন্ত বৈশিষ্ট্যসূচক লক্ষণ আছে। মল ত্যাগের উপর প্রচন্ড ব্যথা, এমনকি নরম মল হলো। তাহলে দেখেন মলের উপরে নাইট্রিক অ্যাসিড কত চমৎকার একটা রেমেডি, যেটা কিন্তু বলেছেন আমাদের ন্যাশ। এবং বলেছেন যদি মলটা নরমও হয় এবং নরম হওয়ার পরেও যদি সেটা কষ্টকর হয় এবং জ্বালাপোড়া করে, কিন্তু আমরা তাকে নাইট্রিক অ্যাসিড দিতেই পারি। আরেকটা মেডিসিন আছে রেটারিয়া, যেটা কথা উনি বলে গিয়েছেন। আবার হ্যানিম্যান কি বলেছেন, হ্যানিম্যান কিন্তু তার ক্রনিক ডিজিজ অধ্যায়ে কিন্তু বলে গিয়েছেন যে নাইট্রিক অ্যাসিড উপকার করে সিফিলিস, গনেরিয়া এবং আরেকটি যাকে তিনি সুরা নামে অভিহিত করেছেন। এছাড়া পারদের বিষক্রিয়া এবং অতিমাত্রা কুফলের কারণে যদি কারো প্রবলেম দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের ক্লার্ক মহোদয় বলেছেন নাইট্রিক অ্যাসিড নিয়ে চমৎকার একটি কথা বলেছেন, যে নাইট্রিক অ্যাসিড অপরিমেয় মাত্রায় পটাশিয়াম আয়নাইড প্রয়োগে বিষক্রিয়া ধ্বংস করে। অর্থাৎ যদি কারো পটাশিয়াম অর্থাৎ বিষক্রিয়ার ক্ষেত্রে যদি কোনো রোগ দেখা দেয়, তাহলে কিন্তু আমরা পেশেন্টকে এক ডোজ নাইট্রিক অ্যাসিড কিন্তু দিতেই পারি। এবং এই বিষয়ে কিন্তু আমাদের শ্রদ্ধেয় কিন্তু হ্যানিম্যান একটি উপদেশ দিয়েছিলেন, যে যদি কারো সাইকোসিস অর্থাৎ গনেরিয়া থাকে এবং এই ওষুধ দুটি যদি উপযুক্ত হিসেবে পাওয়া যায়, মানে বোঝা গেল যে কোনো পেশেন্টের ভিতরে আমরা দেখছি যে সে সাইকোসিস এবং গনেরিয়া আছে,
তাহলে কিন্তু আমরা সোজা এবং ল্যাকটিক অ্যাসিডের কথা চিন্তা করি। অবশ্যই সেটা লক্ষণ অনুসারে, এবং একবার যদি লক্ষণ অনুসারে সেটা প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই গনোরিয়া রোগটা কিন্তু খুব সহজে নির্মূলযোগ্য। এটা কিন্তু দেখে নেবেন, তার ভলিউম 202 এবং 203-এ খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করে গেছেন। যাদের হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ বইটা আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন, চমৎকার করে কিন্তু ব্যাখ্যা করেছে। আবার আমাদের ডাক্তার ক্লার্ক মহাশয় উনি কিন্তু নাইট্রিক অ্যাসিড নিয়ে একটা কথা বলেছিলেন, যে নাইট্রিক অ্যাসিডের আরেকটি ব্যবহার ইঙ্গিত দিয়েছেন, সেটি হচ্ছে ফুসফুসের সমস্যায়। যদি কারো ফুসফুসের সমস্যায় বা নিউমোনিয়ায় বা যক্ষা রোগে, এই সবগুলোর মধ্যে যদি অ্যাসিডের একটি মাত্র লক্ষণ থাকে, সেটা হচ্ছে নাক দিয়ে শ্বাসের সাথে টেনে নেয়, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডটা যদি সে নাক দিয়ে শ্বাসের সাথে টেনে নেয় তাহলে দ্রুত প্রাণঘাতী ফুসফুস প্রদাহ সৃষ্টি হয়। ক্লার্ক এই রোগীকে বর্ণনা করে ধরেন এবং এটা গ্রহণ করেও তিনি দেখে গেছেন। তার মানে বোঝাচ্ছে যে এই নাইট্রিক অ্যাসিড যদি আমরা কোনো ফুসফুস বা নিউমোনিয়া বা যক্ষা রোগের রোগীর ক্ষেত্রে যদি আমরা শ্বাসের মাধ্যমে দিতে পারি, হ্যাঁ, স্বাভাবিক আমরা জানি ওষুধের আমাদের বেশ কিছু প্রয়োগ আছে, স্কিনে দেওয়া আছে, মুখে দেওয়া আছে, এবং শ্বাসকষ্টের মাধ্যমে আমরা নিই। যদি শ্বাসের মাধ্যমে যদি আমরা এই নাইট্রিক অ্যাসিডটা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু তার খুব দ্রুত এই মানে মানে প্রদাহটা তার ভালো হয়। কারণ যে দ্রুত প্রদাহটা আছে এটা কিন্তু খুব দ্রুত ভালো হতে সাহায্য করে। তো এই হচ্ছে আমার আজকের প্রেজেন্টেশন। আমি আসলেই ডেঙ্গু তো না, আমি বলবো আমি চিকনগুনিয়ায় আক্রান্ত ছিলাম। আজকে আমার 7 দিন চলছে। তো অসুস্থতার কারণে হয়তো আমি আর বেশি কন্টিনিউ করতে পারলাম না। সবাইকে